আজকে আমাদের গেস্ট হলো এমন একজন যার যাত্রা শুরু 1974-এ পরিচয় নাটক দিয়ে স্টার থিয়েটারে। তারপরে উনি 40 বছর ধরে ক্যামেরার সামনে অভিনয় করে গেছেন। ওনার নামটার সাথে হয়তো আমরা পরিচিত নয়, কিন্তু ওনাকে দেখলেই আমরা এক নজরে ওনাকে চিনতে পারবো। এতদিন ধরে অভিনয় করার পরেও কেন ওনাকে আমরা ভালো করে চিনি না, উনি কী কী কাজ করেছেন, ওনার পার্সোনাল লাইফ সম্বন্ধে কি কি ডিটেলস আছে এবং ওনার এই যে ভাস্ট এক্সপিরিয়েন্স, এইটা সম্বন্ধে আমরা আজকের এই খোলামেলা আড্ডায় জেনে নেব। আমাদের সাথে রয়েছেন শ্যামল রায়চৌধুরী। ওয়েলকাম শ্যামলদা আমাদের এস আইডিয়ার এই ইন্টারভিউতে। সবার আগে তোমাকে ধন্যবাদ, তোমার এই ব্যস্ত শিডিউলের মাঝখান থেকে সময় বার করে তুমি যে এসেছো তার জন্যে আমাদের পুরো টিমের তরফ থেকে তোমাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা যেভাবে এই আড্ডাটা স্টার্ট করি, এটা আড্ডাই কিন্তু, হ্যাঁ, এখানে আমরা একদম খোলামেলা কোনো রকম ফিল্টার ছাড়া কথাবার্তা বলবো এবং একদম রিল্যাক্সে কথাবার্তা, এবং সব কিছু তুমি এখানে বলতে পারো, কোনো বাধা নেই। তোমার ছোটোবেলা দিয়ে স্টার্ট করতে চাই, মানে তোমার ছোটোবেলার সম্বন্ধে যদি একটু বলো, যে তোমার কীভাবে অভিনয়ে তোমার ইন্সপিরেশন পেলে, তোমার মানে কোথায় পড়াশুনো করেছো, বাবা মা সম্বন্ধে, ফ্যামিলি সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলো। আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাষ্যকার অজয় বসু এবং কমল ভট্টাচার্যকে ভীষণভাবে নকল করতাম। আমাদের যেখানে আমি আগে বাগবাজারে থাকতাম, এখন আমি টালিগঞ্জে থাকি। তা যখন ওই ক্রিকেট খেলা বা ফুটবল খেলা হতো, আমি তখন একটা ওই পাঁচিলের ওপর উঠে কমেন্ট্রিটা করতাম। আচ্ছা। তারপরে আমাদের বাগবাজারে কালীপদ চক্রবর্তী বিখ্যাত শিল্পী উনি ছিলেন, ওনাকে দেখে আমি কিছুটা উদ্বুদ্ধ হই এবং অভিনয় জগতে আসার জন্যে নিজেকে তৈরি করতে চেষ্টা করি। এরমভাবে চলতে চলতে আমি দি পার্ক ইনস্টিটিউশনে পড়তাম এবং ওখানে আমাদের নাট্যকার শচীন সেনগুপ্তর ছেলে দীপেন সেনগুপ্ত আমাদের বাংলার টিচার ছিলেন। তা আমাদের ওখানে রবীন্দ্রনাথের তোতা কাহিনী নাটকটা হলো প্রথমবার। তখন আমাকে দীপেনদা ডেকে পাঠিয়ে বললেন, আমার ডাকনাম পানু, পানু তুই এই চরিত্রটা কর। বললাম, স্যার আমি তো আজ পর্যন্ত কোনোদিন অভিনয় করিনি, করবো কী করে? বললো, তোর একটাই কাজ হবে, খালি মুখস্থ করবি, বাদ বাকিটা আমি করিয়ে নেব। চরিত্রটার নাম ছিল নিন্দুক এবং এই নাটকটা হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে। তখন আমাদের হেডমাস্টার মশাই ছিলেন অমূল্যনাথ লাহিড়ী, প্রখ্যাত ব্যক্তি। তা নাটকটা আমাদের হলো এবং ঈশ্বরের কৃপায় আমাকে অমূল্যনাথ লাহিড়ী একটা মেডেল দিলেন শ্রেষ্ঠ অভিনয় করার জন্যে। বাহ! এই হলো আমার প্রথম শুরু হলো। তারপরে আমাদের বাগবাজারে তরুণ ব্যায়াম সমিতি বলে একটা অর্গানাইজেশন আছে, খুব বড়। সেখানে রবীন্দ্রনাথের একটা নাটক হয়েছিল এবং প্রশান্ত রায়চৌধুরীর পরিচালনায় আমি সেখানে অভিনয় করেছিলাম এবং সাকসেস। তারপরে আমাদের ওখানে বাগবাজার সার্বজনীন নাম আপনারা নিশ্চয় সবাই শুনেছেন, সেইখানে শাহজাহান নাটকটা হলো এবং আমাদের কেতকী দেবী পাঠ করেছিলেন। তারপরে আমাদের ওই শাহজাহানের চরিত্রটা করতেন খুব বিখ্যাত, জিপিওতে কাজ করতেন, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। সেখানে আমি সিপারের রোল করেছিলাম। আচ্ছা। করার পর সেখানেও আমি খুব সাকসেস হই এবং আমি পুরস্কৃতও হই। ওই থেকেই আমার মধ্যে নাটকটা ভীষণভাবে ঢুকে গেল। এরপরে আমি সিটি কলেজ অফ কমার্সে ভর্তি হলাম, বিকম নিয়ে পড়তাম। পড়তে পড়তে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অল ইন্ডিয়া কলেজ ওয়ান অ্যাক্ট কম্পিটিশান একটা হয়েছিল। তা সেখানে আমি বসন্ত ভট্টাচার্যের সারি সারি পাঁচিল নাটকটায় অভিনয় করেছিলাম
এবং আমাদের কলেজ থার্ড হয়েছিল, আর আমি আব্দুল বলে একটা মুসলিমের চরিত্র করে বেস্ট অ্যাক্টর হয়েছিলাম। বাহ। এবং সবথেকে গর্বের ব্যাপার যে আমার জন্যে বা আমাদের টিমের জন্যই বলবো, একদিন কলেজ ছুটি দিয়েছিল এবং ওই ছবিটা আমাদের ক্যান্টিনে, নারান্দার ক্যান্টিন নাম ছিল, ওর পাশে আমাদের যে রুমটা ছিল সেখানে ওই ছবিটা দীর্ঘদিন টাঙানো ছিল। এবং আমাদের কলেজ থেকে একটা ম্যাগাজিন বেরোতো, সেই ম্যাগাজিনে আমার ওই ছবিটা ছাপা হয়েছিল। বাহ। এবং এই কলেজে নাটক করার জন্যে আমি যে বিশেষ সুবিধাটা পেতাম সেটা হলো, তখন এনসিসি মাস্ট, এনসিসি করতেই হবে। কিন্তু যেহেতু আমি এই নাটকের সঙ্গে যুক্ত রয়েছি, সেই কারণে আমাদের প্রিন্সিপাল এবং আমাদের যে ইংরেজি পড়াতেন রজত ভট্টাচার্য, এনার দুজনে মিলে আমাকে এনসিসি থেকে ছাড় দিয়ে দিল। বাহ। আমাকে কোনো দিন এনসিসি করতে হয়নি, কিন্তু জামা কাপড় জুতোটা ওরা দিয়েছে, সেটা আমাকে তো ফেরত দিতে হবে, দেখাতে হবে ওদের কাগজে কলমে যে একে দিয়েছি, এনসিসি করে, কিন্তু আমাকে কোনোদিন এনসিসি করতে হয়নি। এইটা আমার জীবনে একটা বড় প্রাপ্তি বলতে পারেন। আচ্ছা, এই ধরুন অভিনয় আপনি স্টার্ট করলেন, তো বাড়ি থেকে কিরকমকার কি রিয়াকশন ছিল, মানে কিরকম ভাবতেন লোকে যে আপনি অভিনয় করছেন? তখন তো একটা, ওই সময় তো অভিনয় করছে শুনলেন বাড়ির লোকে সেরকম খুব একটা যে সাপোর্ট করবে সেরকম তো পরিস্থিতি ছিল না, তো তখন বাড়ি থেকে কি রিয়াকশন ছিল বাবা মায়ের? আমাদের বাড়িটা সাধারণত একটু এই সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ছিল, কারণ আমার মেজদা তার অফিসে অভিনয় করতেন নাটকে প্রতি বছর। তা আমি তখন বিজে অ্যাম্বুলেন্স ডিভিশন বলে একটা অর্গানাইজেশন ছিল আমাদের বাগবাজারে, সেইখানে আমি ছিলাম, সদস্য ছিলাম। আচ্ছা আচ্ছা। তা ওখানে আমাদের নাটক হতো। তা আমার সৌভাগ্য হয়েছিল, আমি আমার বাবাকে নাটকটা আমি দেখাতে পেরেছিলাম এবং দেখিয়ে বাবার মনে আমি ইমপ্রেস করতে পেরেছিলাম যে হ্যাঁ, আমি অভিনয়টা করতে পারি। বাহ। যার জন্যে আমার বাড়ির থেকে অভিনয় করার জন্য কোনোদিন কোনো বাধা আসেনি। শুধু আমার জীবনে যে বাধাটা এসছে, যে আমি তখন চুটিয়ে আপনার অ্যামেচার করতাম। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল পড়তাম, কিন্তু এত বেশি অ্যামেচারের চাপ ছিল আমার ওপরে, যার জন্য আমি ফাইনাল পরীক্ষাটা দিতে পারিনি। এইটা আমার জীবনে একটা ব্যর্থতা বলতে পারে। সেটার জন্য কি আফসোস হয় আজকে? এটা কি আফসোস তেমন হয় না, তা মনে হয় যদি ল পরীক্ষাটা দিয়ে পাস করতে পারতাম তাহলে হয়তো একটু লয়ার হয়ে সারাদিনে অন্তত 500 টাকা রোজগার করতে পারতাম। কিন্তু আমি শুনেছি লোকেরা বলে যে এই একটা এমন লাইন যেখানে আসতে গেলে সম্পূর্ণরূপে ঝাঁপাতে হয় আর কি, সাকসেস পেতে গেলে। তো সেইটা থাকলে হয়তো সেই জায়গাতে একখানা বাধা হয়তো হতো, আপনি তখন ওইটাকে হয়তো প্রায়োরিটি দিয়ে ফেলতেন বেশি, আর এইটা হয়তো আজকে আপনি যে এত 100টার বেশি আপনি সিনেমাতে কাজ করেছেন, তো সেইটা হয়তো হয়ে উঠতো না, সেটার একটা পসিবিলিটি হয়তো ছিল না। এই ব্যাপারে বলার একটা আছে, বিখ্যাত অভিনেতা সন্তোষ দত্ত, উনি আমাদের স্টেট ব্যাংকে চাকরি করতেন এবং ওনাকে যখন বদলি করে দেওয়া হলো, তখন উনি চাকরিটা ছেড়ে দিয়ে এই লয়ার হলেন আপনার সিটি সিভিল কোর্টে, এবং ক্রিমিনাল লয়ার হিসেবে উনি প্রচুর প্রতিষ্ঠা পেয়েছিলেন। তা উনি তো অভিনয়টা করলেন। একদম একদম। পরান্দা আপনার ইয়েতে রাইটার্সে কাজ করতেন, পিডাব্লিউডি ডিপার্টমেন্টে, কিন্তু পরান্দাও তো করে গেলেন। হ্যাঁ, আর একজনের নাম বলতে পারি, তিনি অঞ্জন দত্ত। অজিত পাঁজা যে নটি বিনোদিনীটা করতেন সেখানে উনি ম্যানেজার ছিলেন এবং একটা রামদত্ত চরিত্রটা করতেন। হ্যাঁ, কিন্তু তার মাঝখানেও তো উনি এখনও ল প্র্যাকটিস করে যাচ্ছেন। অজিতদা মারা যাওয়ার পর এটা বন্ধ হয়ে গেছে। তা আমার একটা সৌভাগ্য হয়েছিল, অজিতদা মারা যাওয়ার পর ওদের 5টা শো বুকিং নেওয়া ছিল। আমাকে ওরা ডাকলেন এবং আমি অনেক দিন আগে থেকেই
নটি বিনোদিনীতে, রামকৃষ্ণতে রামকৃষ্ণ করতাম। তার আগে আমি শিকদার বাগান যাত্রা সমাজে রামকৃষ্ণ নাটকে হৃদয়ের চরিত্রটা করতাম। এবং সব থেকে আনন্দ পেতাম যখন এই শিবরাত্রিতে হোল নাইট এই যাত্রাটা আমাদের হতো, আমার খুব আনন্দ হতো। কোথায় হতো সেটা? বিভিন্ন ক্লাব নিয়ে যেত, যারা শিবরাত্রি করছেন তাদের ওখানে এটা হতো। তো এইখান থেকে এই যে এত তুমি ঘুরে বেরিয়েছো এই মানে অভিনয়ের জন্যে, সেইখান থেকে কিরকম কি স্মৃতি আছে, কিছু ভালো স্মৃতি যেগুলো আজকেও তোমার মনে পড়ে? অনেক আছে। যেমন আমাদের চোর বাগান বলে একটা জায়গা আছে, সেখানে দুই ভাইয়ের কীর্তন হতো। তাঁরা একটা দল করেছিলেন এবং সেখানে রামকৃষ্ণ শ্রুতি নাটক হতো। আচ্ছা। এবং আমি শ্রুতি নাটক করতাম। শোয়ের পর ঈশ্বরের করুণায় মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন আমাকে প্রণাম করার জন্যে। এবং এই শো আমি আমার মাকেও দেখাতে পেরেছি, এইটা আমার সৌভাগ্য আর কি। আমার মা এখনও বেঁচে আছেন, বাবা 69-এ মারা গেছেন। বাবা স্টেট ব্যাংকের খুব বড় অফিসার ছিলেন আর কি, আর মা তো গৃহবধূ। এইটা অনেক নাইট করেছি, অনেক নাইট। এরপর আমি আমার জীবনের আর একটা খুব ইন্টারেস্টেড কথা বলবো। যে দলে আমি শ্রুতি নাটক করতাম রামকৃষ্ণ, সেইখানে রামপ্রসাদ যাত্রাটা হয়েছিল। এবং রামপ্রসাদের পেছনে যিনি লাগতেন, নরহরি বলে সেই চরিত্রটা ছিল। এবং সেই নরহরি আলটিমেটলি কুষ্ঠ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এই যাত্রাটা আমরা তারাপীঠ মহাশ্মশানে করেছিলাম। এবং যেটা আমার কাছে সবথেকে গর্বের বিষয়, যে তখন যিনি ডিএম ছিলেন তিনি আমাকে পুরস্কৃত করেছিলেন। এইটা একটা আমার জীবনে বিরাট পাওনা। মানে আপনি যেখানেই করেছেন আর কি, অ্যাটলিস্ট যাত্রা বলুন বা নাটক বলুন, সেইখানেই মানে সবার থেকে আপনি একটু আলাদাভাবে একটা কিন্তু আপনি ফোকাস লাইট নিজের উপরে নিয়ে নিয়েছিলেন। কিন্তু ক্যামেরার সামনে অভিনয়তে মনে হয় না সেই ফোকাস লাইটটা এলো না। আসল কথা দেখুন, আমার যতটুকু মনে হয় এই ক্যামেরার সামনের ব্যাপারটা ভাগ্যের ওপর অনেকটা নির্ভর করে। আমি তো অনেক বড় বড় চরিত্র করেছি, অনেক বড় বড়। যেমন ধরুন এমএলএ ফাটাকেষ্টতে মিঠুনের সঙ্গে আমি 22 দিন এক নাগাড়ে পাঠ করে গেছি, আমাদের ওই সাউথে হয়েছিল আর কি। কিন্তু এমনি হাততালি পড়েছে, যেখানে আমি পেট্রোল বোমাটা ছুঁড়ে মারছি, গাড়িগুলো সব উড়িয়ে দিচ্ছি, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত হাততালি পড়েছে ওই সিনে। এটা পরিচালক স্বপন সাহার কাছ থেকে আমার শোনা, এটা আমার নিজস্ব আমার দেখা নয়, এটা স্বপন সাহার কাছ থেকে আমার শোনা। এবং অনেক ছবিতেই আমি প্রশংসিত হয়েছি। ধরুন আজকাল সব ব্যাপারটা হয়েছে না, দেখি যে ছবি শেষ হবার সঙ্গে সঙ্গে সব বুম নিয়ে দাঁড়িয়ে আছে, ছবিটা কেমন লাগলো, কার পার্টটা ভালো লাগলো। অনেক ছবিতেই, এই যেমন লাস্ট অভিমন্যুর অহল্যা ছবি হয়েছিল, তাতে আমি একটা সিকিউরিটি গার্ডের চরিত্র করেছিলাম, খুব বড় চরিত্র ছিল। দর্শকরা বেরিয়ে কিন্তু আমার অভিনয়ের প্রশংসা করেছে। এটা টিভিতেও সমস্ত লোক দেখেছেন, এটা আমার বানিয়ে বলার কোনো ব্যাপার নেই। একদম সেটা পেয়েছি, কিন্তু ওই যে বলে না নাম ফাটা, রেগুলার ছবি বেরোনো, হ্যাঁ, এই সবগুলো আমার জীবনে হয়নি। কিন্তু আমার ইন্টারভিউ বেরিয়েছে, অমৃত পত্রিকা তখন ছিল, সেখানে বেরিয়েছে, যুগান্তর পত্রিকায় বেরিয়েছে। স্ক্রিনে এনকেজির মতন অত বড় সাংবাদিক, তিনি আমার ইংরেজিতে একটা ইন্টারভিউ নিয়েছিলেন, আর বাংলা সিনে অ্যাডভান্সে আমার ইন্টারভিউ বেরিয়েছিল। এইগুলো আমি পেয়েছি, পুরস্কার পেয়েছি, কিন্তু ওই নাম। বর্তমান সময়ে আমি দেখেছি যে রাস্তা দিয়ে যাচ্ছি, দাঁড়িয়ে আমার সঙ্গে সেলফি তুলেছে, দাদা আপনি এই ছবিতে পাঠ করেছেন না, আপনার সঙ্গে একটা ছবি তুলব, এই স্বীকৃতিটুকু পেয়েছি। কিন্তু এই কাগজে বড় বড় করে লেখা অসাধারণ অভিনয় করেছে,
এটা পাইনি। বা ধরুন শ্যামল রায়চৌধুরী নামটা বললেই আপনাকে এক ডাকে চিনে ফেলা, সেই জায়গাটা হয়তো না, তৈরি করতে পারিনি আমি। তৈরি হলো না আর কি। না, সেটা আমার ব্যর্থতা হতে পারে। কিন্তু আমার জীবনে আর একটা ব্যাপার, যে এইসব ছবি টবি দিয়ে সব আজকাল পাঠ পায় না, আজকাল না অনেক দিনই করছে। আমি যতদিন সিরিয়াল করেছি আমাকে কোনোদিন কোথাও ছবি দিতে হয়নি। আমি ভেঙ্কটেশের ঘরে এবং সুরেন্দ্র সিংয়ের ঘরে প্রচুর সিরিয়াল করেছি, প্রচুর, কিন্তু ওনাদের কাছে আমার কোনোদিন ছবি দিতে হয়নি। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা প্রোডাকশন ম্যানেজার তারা আমার নামটা রেকমেন্ড করেছে, তারপরে আমি পাঠটা পেয়েছি। যেমন এই সঞ্জয়ের ছবি সনাতনের কীর্তি, আমি যে চরিত্রটা করেছি মামা, এই চরিত্রটা অন্য একজনের করার কথা ছিল। তিনি হঠাৎ অসুস্থ হয়ে যান। তারপরে ওখানে যিনি পরিচালক ছিলেন রূপক চক্রবর্তী, তিনি সঞ্জয়ের কাছে আমার নামটা বলে এবং সঞ্জয় আমাকে চিনতেও পেরেছিল এবং আমাকে ডেকেও ছিল। আমি পাঠটা করেছি এবং সঞ্জয় প্রডিউসার হিসেবে আমাকে বলেছে আমি সাকসেস, আমি পাঠটা ভালো করেছি। এটাই আমার পাওনা। উত্তম কুমারের সাথে পঙ্খিরাজ বলে একটা সিনেমাতে তুমি অভিনয় করেছিলে, তো কাজটা কীভাবে পেয়েছিলে, কাজ করার এক্সপিরিয়েন্স কি, কি ক্যারেক্টার করেছিলে, এবং উত্তম কুমারকে তো কাছাকাছি দেখেছিলে, সেখানে তার সেটে কি অরা, মানে কীরকম ফিল হয়েছিল, সেই পুরো এক্সপিরিয়েন্সে যদি একটুখানি বলো। অজিত গাঙ্গুলি পরিচালক আমাকে ডেকেছিলেন ওনার ছবিতে পাঠ করার জন্যে, কারণ এর আগে হংসরাজ ছবিতে আমি পাঠ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে উনি মানিক চাঁদ বলে একটা ছবি করলেন, আমাকে ডেকেছিলেন পাঠ করার জন্যে। তাই আমি NT1 স্টুডিওতে গেছি, অজিতদার ওখানে অফিস ছিল। তা তখন পীযূষ বসুর যিনি প্রধান পরিচালক, অজিত দাস বোধহয় ওনার নাম, টাইটেলটা আমি ঠিক মনে করতে পারছি না, উনি দেখে আমাকে ডাকলেন, শ্যামল এদিকে এসো তো, একটু তোমার সঙ্গে কথা আছে। বলুন। বলল যে আমাদের একটা পঙ্খিরাজ ছবি আরম্ভ হচ্ছে পীযূষ বসুর পরিচালনায়, তা ওখানে বস্তির 3 জন গুন্ডা আছে, তাই বর্তমানে আমরা যে পরিচালক অনুপ সেনগুপ্তকে দেখি, অনুপ সেনগুপ্ত তখন অভিনয় করতেন। আচ্ছা আচ্ছা। ওই সময় বললো এরম 3 জন, তা আমাকে ডেকে সিলেক্ট করলেন, উনি সিলেক্ট করলেন অজিতদা। তারপরে পীযূষ বসুর কাছে আমাকে নিয়ে গেলেন, গিয়ে বললেন যে শ্যামল ও তো চেহারা টেহারা ভালোই রয়েছে, ওকে যদি এই পাঠটা দেওয়া যায়। বললো হ্যাঁ উনি তো পাঠ করেন, করুক, কোনো অসুবিধে নেই। এইবার ডেট দিয়েছে, যথারীতি গেছি। আমাকে 2টো জামা নিয়ে যেতে বলেছিল, তার মধ্যে একটা লাল স্ট্রাইপ দেওয়া একটা ইয়ে ছিল, আমার গেঞ্জি মতন ছিল, ওটাও আমি সঙ্গে নিয়ে গিয়েছিলাম, যেহেতু গুন্ডার পাঠ। আর তখন আমার বড় বড় চুল ছিল, এত অবধি ঝুলপি ছিল। হ্যাঁ, তা আমি গেলাম, পাঠটা পরিয়ে দিল ভালো করে। এরপরে দেখলাম সেই মহাসূর্য উনি ফ্লোরে আসছেন, সবাই তথস্থ, ভয়তে একদম কি হবে কি হবে। তা যাই হোক, রিহার্সাল হলো। তা উত্তমবাবু আমার ওই চুলের মুঠিটা ধরবেন, রিহার্সালে তো চুলটা আমার ঘেঁটে গেছে তখন। এইবার উনি আমাকে ডাকলেন, কোনো সহকারী পরিচালক নয়, কিন্তু উনি আমাকে ডেকে বললেন, শুনুন এটা তো রিহার্সাল হলো, তা আপনার চুলটা তো ঘেঁটে গেছে, তাই আপনি চুলটা একটু ভালো করে আঁচড়ে নিন যেমন আপনার ছিল। এইটা একটা বড় প্রাপ্তি বলতে পারেন। ছোঁয়া পেলেন? হ্যাঁ, ছোঁয়া পেলাম, প্রণাম করলাম একদম। যাই হোক, 1 শটেই আমাদের 3টে সিন ছিল, 1 শটেই আমি রেগুলার কাজ করেছি। নার্ভাস লাগছিল না? একটু ভয় করছিল, মিথ্যে কথা বলে লাভ নেই, ভয় করছিল আমার, যার জন্যই আমি প্রণামটা করে নিয়েছিলাম, যাতে ভয়টা আমি কাটাতে পারি।
এরকম আরেকজনের সঙ্গেও আছে, বলবো। পৃথ্বীরাজটা শুনবো তার আগে, যেহেতু বললে তো ওইটা ছাড়া যাচ্ছে না। আমার খুব ফেভারিট, ছোটবেলার খুব প্রিয় সিনেমা আমার। তা ওনার সঙ্গে অভিনয় করার পর যাই হোক উনি বললেন যে না তুমি ভালো পাঠ করেছো। আপনি থেকে তখন তুমিতে নেমে এসেছেন, কিন্তু প্রথমে উনি নিজেই তোমাকে আপনি বলেছিলেন, প্রথমে আপনি বলেছিলেন চুলটা ঠিক করে নিতে, তারপরে কিন্তু পাঠটাট হয়ে যাবার পর উনি আমাকে নিজেই ডেকে বললেন যে না তোমার পাঠটা খুব ভালো হয়েছে, এই হয়েছে। এবং তারপরে উনি যখন বেরিয়ে গেলেন ফ্লোর থেকে, NT1-এ শুটিং হয়েছিল, মনে হলো যেন একটা সূর্য বেরিয়ে চলে গেল, পুরো ব্যাপারটাই যেন অন্ধকার হয়ে গেল উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। এইটা আমার একটা বিরাট আমি পাওনা ওনার মুখ থেকে শুনে আমি পেয়েছি। এখনো কি সেই সিন টিনগুলো দেখেন বাড়িতে, মানে হ্যাঁ, মনে করার জন্য? আসল কথা, আমার ছেলে হলো খুব ভালো আঁকে, ওর ছবি অনেক এক্সিবিশনেও গেছে। আমার নাতনিও খুব ভালো আঁকে। আমার ছেলের নাম সৌপর্ণ রায়চৌধুরী আর নাতনির নাম হলো সৌঋদ্ধি রায়চৌধুরী। ওরও ছবি, ওর এখন 12 বছর বয়স, ওরও ছবি এক্সিবিশনে গেছে, কিন্তু প্রাইজ টাইজ পাইনি, যাওয়াটাই তো ব্যাপার, এক্সিবিশনে গেছে। সেই ছবি আমরা বাঁধিয়ে ঘরে রেখেও দিয়েছি। ছেলেরও অনেক ছবি আমার বাঁধানো আছে ঘরে, এবং ও মূর্তি তৈরি করতে খুব ভালো। আর ও মিউজিয়ামে গিয়ে রোজ দুপুরবেলা ওর একটা ফ্রি কাট করে দিয়েছিল, ওখানে গিয়ে ও আঁকাটা প্র্যাকটিস করত। এই নিয়েই চলছে আর কি। বৌমা তো হাউস ওয়াইফ, আচ্ছা, অসম্ভব ভালো, বর্তমান সময়কার মতন নয়। আমার ছেলে এবং আমার বৌমা আমাকে একদম আগলে রেখে দিয়েছে, আমাকে আমার স্ত্রীকে। মানে কোনো সময় আমাদের আজ পর্যন্ত, ওদের 16 বছর 17 বছর বিয়ে হয়েছে, চোখের জল ফেলতে হয়নি বা বলতে হয়নি যে বৌমা এইটা দাও ওইটা, ঠিক টাইমে টাইমে সমস্ত কিছু। যেমন আজকেই ইনসিডেন্ট, আমি যখন বেরোবো তার আগে বললো বাবা আপনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে রিক্সা করে যান। আমি দেখো রিক্সা ওই রাস্তা দিয়ে চলে না, তো পুলিশ অ্যারেস্ট করে নেবে, আর আমার বাড়ির থেকে তো একটুখানি, আমি হেঁটে চলে যাব। এই সব প্রাপ্তিগুলো আমার জীবনে আছে এবং এইভাবেই সংসারটা চালাচ্ছি। আচ্ছা, দাদার কীর্তিতেও তো আপনি অভিনয় করেছেন? হ্যাঁ, একটুখানি পাঠ করেছিলাম। সেইটা কি রকম একটু এক্সপিরিয়েন্স? পাহাড়ে উঠতেন দিলীপ ব্যানার্জি, নিশ্চয় নাম শুনে থাকবেন, মারা গেছেন উনি। উনি তনুবাবুর 2টো করে ম্যানেজার থাকতো, তো উনি একটা ম্যানেজার। তা উনি আমাদের শোভাবাজারে থাকতেন এবং আমাকে উনি জানতেন, উনি আমার থিয়েটার যাত্রার ডেকেছেন। তা একদিন হঠাৎ ওনার সঙ্গে রাস্তায় আমার দেখা হয়ে গেল। তা আমাকে বললো তুমি এখন কি করছো? আমি এই টুকটাক যা পাঠ করার, কারণ আমার তো বড়ো পাঠ কেউ দেবে না। বললো তুমি NT1-এ এসো। আচ্ছা, আমি গেলাম, তখন বললো যে একটা ভালো চরিত্র আছে, এটা তোমার যাবে বলে আমার মনে হচ্ছে, তারপরে জানি না ডিরেক্টর কী করবেন। তা আমি যথারীতি NT1-এ ওনার ঘরে গেলাম। উনি বসতে, অতীব ভদ্রলোক ছিলেন, তো আপনি ছাড়া কারোর সঙ্গে কথা বলতেন না। বসালেন, কথাবার্তা বললেন, বলে মনে হলো হয়তো ওই চরিত্রটা আমাকে দিয়ে যাবে না। আমাকে বললেন যে আমাদের হোলির একটা গান আছে, এটা শিমুলতলায় শুটিং হবে, অনুপ কুমার আছে, আপনি আর অনুপ কুমার লিড, তারপর বাদবাকি আরও যারা আছেন, ডিমান টিমান সব ছিল। আমি হ্যাঁ ঠিক আছে করবো, আমার করতে কোনো অসুবিধে নেই। বললো কিন্তু গানটার জন্য রিহার্সালে আসতে হবে NT1-এ। হ্যাঁ আসবো আমি, আমার কোনো অসুবিধে নেই। তারপরে ওর সঙ্গে সঙ্গেই আরও কতগুলো ছেলে ছিল না, তাদের কতগুলো সিন ছিল ওইখানে, জাস্ট মানে থাকা, সেরকম কোনো ডায়ালগ বা কোনো কিছু ব্যাপার নেই, থাকা আর কি। এইটাও করতে হবে একসঙ্গে। আমি না হ্যাঁ নিশ্চয় করব। তা বলতে লজ্জা নেই, উনি তো রেমুনারেশনটা সকলকে একটু কম দেন, আমাকে পার ডে 40 টাকা করে দিয়েছিল, আর প্রায় 10 পাতা একটা এগ্রিমেন্ট আমাকে দিয়ে সই করিয়েছিল।
আমি করেছিলাম এবং ওনার অ্যারেঞ্জমেন্ট অপূর্ব। আমরা যে ঘরে ছিলাম 4টে না 5টা টাইম পিস রেখেছিল অ্যালার্ম দেয়া, একদম একসঙ্গে বাজবে, সবাই আমরা উঠে রেডি হয়ে কস্টিউম টস্টিউম পরে হয়ে যেতাম। তার আগে কিন্তু গানের রিহার্সালটা আমরা NT1-এ অনেক দিন দিয়েছি, প্রায় 10-12 দিন দিয়েছি। কদিনের শ্যুট ছিল এটা? গানটা একদিনই ছিল, আর বাদ বাকি ওই ছোটো কোনো বোধহয় আরও 2-3 দিন মতন ছিল আর কি। সেটা আমার খুব একটু কষ্ট লেগেছে যে এতদিন অভিনয় করছি, কোনো ডায়ালগ নেই, ওখানে দাঁড়িয়ে খালি ওদের সঙ্গে থাকবো, হ্যাঁ হুঁ, এছাড়া আর কিছু ব্যাপার নেই। করেছিলাম, যেহেতু তরুণ মজুমদার সেহেতু আমি করেছিলাম। নামের দুর্বলতার উপর আমি পাঠটা করেছিলাম গানটা, এবং গানটা ভালো হয়েছিল। উনি সিনেমাটা তো অমর হয়ে গেছে। হ্যাঁ, সিনেমাটাও অমর হয়ে গেছে, সামনের আগামী 100 বছরও লোকে দেখবে সিনেমাটা। উনি খুশি হয়েছিলেন আমার লিপ দেখে, কেন অনুপদাকে আর আমাকে একসঙ্গে রেখেছিল তো একদম সামনে, গানটা ধরছি আমরা দুজন একসঙ্গে, হোলির গানটা। তাতে উনি আমাকে কিছু এমনি বলেননি, খালি একবার এসে পিঠটা চাপড়ে দিয়েছিলেন, এইটাই পেয়েছি। উত্তম কুমারের পক্ষীরাজ নিয়ে কথা বললাম, দাদার কীর্তি নিয়ে কথা বললাম, মিঠুন চক্রবর্তীর সাথেও তো তুমি কাজ করেছো। হ্যাঁ, ফাটাকেষ্ট করেছি, হাঙ্গামা করেছি, আর একটা ছবি করেছিলাম, নারায়ণ রায় ডিরেক্টর ছিলেন, আমি ঠিক নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে। আচ্ছা, তাহলে ফাটাকেষ্ট, হাঙ্গামা, এগুলো কিভাবে কাজ এলো, কিভাবে করলে, কি ক্যারেক্টার ছিল, এক্সপিরিয়েন্স কি? মিঠুন দা অমিতাভ বচ্চনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছে, সারা পৃথিবীতে তার ফ্যান বেস। সেই রকম একটা লোকের সাথে এবারে তার সামনে গেলে পর্যন্ত লোকে নার্ভাস হয়ে যায়, এবং তার সামনে অভিনয় করা, তার সাথে অভিনয় করা, সেইটা কি এক্সপিরিয়েন্স ছিল, ভেতর থেকে কি ফিল করেছিলে, সেইটা যদি একটু বলো আমাদেরকে। মিঠুন চক্রবর্তীকে এক কথায় ভগবান বলা যায়। আচ্ছা, কারণ এমন ভালো মানুষ একজন, সত্যি আমি অভিভূত হয়ে গেছিলাম দেখে। কিন্তু ওনার আর একটা ব্যাপার যেটা ছিল, যে প্যাক আপ টাইমটা ওনাকে আগে বলে দিতে হবে, যে 5টায় হবে না 6টায় হবে। কিন্তু কল টাইম 10টা, ওই হায়দ্রাবাদে আমাদের ওই স্টুডিওটা কী যেন নাম, ভুলে গেলাম নামটা এই মুহূর্তে, রামজি। তা ওই রামজিতে আমাদের 10টায় কল টাইম থাকতো, আমরা রেডি। মিঠুন চক্রবর্তীর মতন আর্টিস্ট 10টার আগে পুরো কস্টিউম পরে মেকআপ করে এসে, আমাদের যাবার আগেও এক দিন হয়েছে উনি এসে দাঁড়িয়ে আছেন। আমরা একদিন লজ্জাও পেয়ে গেছি যে মিঠুন চক্রবর্তীর মতন আর্টিস্ট উনি আপনাদের আগে চলে এসেছে, আমাদের আগে চলে এসছে, এবং রেডি পুরো কস্টিউম পরে মেকআপ করে একদম এসে দাঁড়িয়ে আছেন। অসম্ভব ভদ্রলোক, অসম্ভব ভালো লোক, ঠান্ডা, ভীষণ ঠান্ডা ওখানে। আমি কিছু পড়ে নিই, আমি একটা বৃদ্ধর রোল করছিলাম, ওই গ্রামের প্রতিবাদী মিঠুনের সঙ্গে থাকা একটা বৃদ্ধর রোল। উনি ড্রেসারকে ডাকলেন, ডেকে বললেন, এই শ্যামলদাকে একটা কোট ফোট কিছু দিই। আমাকে দিল মেকআপ ম্যানরা, আমি পড়ে রইলাম, শটের সময় খুলে আবার চলে গেলাম। এবং এর থেকেও বড় ব্যাপার হয়েছে, একটা টেকনিশিয়ান স্টুডিওতে উনি কোনো একটা ছবি শুটিং করছেন, তা আমি গেছি সেখানে একদিন। এটা আমার হায়দ্রাবাদেও হয়েছিল। তা যাওয়ার পর ওনাকে চা দিতে এসছে, সেই প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টটাকে বলছে, এই, আর মিঠুনদা ভীষণ গালাগাল করতেন, খুব গালাগাল করতেন। হ্যাঁ, এটা আমার সিনিয়র আর্টিস্ট বসে রয়েছে, তাকে না চা দিয়ে তুই আমাকে দিচ্ছিস, যা নিয়ে আয় আগে। সে তো দৌড়ে গিয়ে আবার নিয়ে এলো। এটা আমার হায়দ্রাবাদেও হয়েছে। মিঠুন চক্রবর্তীকে চা দিতে এসছে, আমি ওনার পাশে বসে আছি, সুমিত গাঙ্গুলি বসে আছে, তাকেও ধমক মেরেছে, যা, আমার একটা সিনিয়র আর্টিস্ট বসে রয়েছে, আমাকে চা দিতে এসছিস। সে দৌড়ে গিয়ে আবার চা নিয়ে এলো। এইরকম মানুষ আর কি, ওই জন্য বললাম উনি ভগবান। এবং শটের শেষে খুব প্রশংসা করতেন আমার। এবং আমার একটা সিন ছিল, প্রমোটাররা আমাকে গুলি করছে,
3টে ক্যামেরা ছিল, একটা সামনে, একটা সাইডে, একটা পেছনে। আমার গায়ে পুরো কালিপটকা বেঁধে দিয়েছিল, পুরো কালিপটকা বেঁধে আগুন লাগিয়ে দিয়েছিল। আমি দৌড়চ্ছি আর অ্যাজিভ ওই প্রমোটাররা আমাকে গুলি করছে আর কি। তা ফাইট মাস্টার রামুজি ছিলেন, রামু ভাই বললেন যে কি দাদা অসুবিধা হবে না তো আগুন জ্বালিয়ে দিলাম? না না, কিচ্ছু অসুবিধা হবে না, আপনি যা চাইবেন আমি তাই করব। আমাকে আগুন জ্বালিয়ে দিয়েছিল পুরো কালি পটকাগুলো, আমি ওইটা নিয়ে দৌড়চ্ছিলাম, শর্ট হলো। যখন ওই পেট্রোল বোমাটা নিয়ে বস্তির থেকে বেরিয়ে এসে আমি ছুটছি ফাটাকেষ্টতে, হ্যাঁ ফাটাকেষ্টতে, ওই গাড়িগুলো উড়ে গেল, তখন আমাকে রামু ভাই বললেন যে দাদা এক চান্সে কিন্তু এই বোতলটা মারতে হবে, আর যদি বোতলটা এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমার ক্যামেরার লেন্সের ওপর এসে পড়লে সব বরবাদ হয়ে যাবে। আমি না না ঠিক আছে আপনি করুন, আমি করে দিচ্ছি। তা বলতে নেই ঈশ্বরের কৃপায় ওই সিনটাও আমি এক চান্সে করে দিয়েছিলাম, এবং রামু এরকম করে হাতে করে বোতলটা ধরে নিয়েছিল, ক্যামেরার পাশে ছিল। এইটা একটা বলতে পারেন ভালো। এবং মিঠুনের ব্যবহার ভাবা যায় না, প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকে ছোট বড় উনি কোনো রকম বিচার করতেন না, খুব ভালোবাসতো সবাইকে, এবং ভুলভাল কোনো অহংকার না না কিচ্ছু নেই, মাটির মানুষ। যখন উনি এসে দাঁড়াতেন তখন থেকে একদম পুরো মাটি। কিন্তু আজকে তো জাস্ট একটুখানি কাজ করেছে তারাই তো অহংকারে দেখবে কথা বলছে না, সব সময় একটা রুমের মধ্যে বসে রয়েছে, শট এলো দিল, শট দিয়ে আবার ঘরের মধ্যে চলে গিয়ে একা বসে রয়েছে। আমি এটাতে একদম বিশ্বাস করি না, যার জন্য আমি কোনোদিন কলার তুলি না। এই একটাই ব্যাপারে আমি একদম বিশ্বাস করি না। আমি রাস্তা দিয়ে হেঁটে চলেই যাই, আমাকে যে সবসময় গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে, কেন আমার গাড়ি নেই, এসবের মধ্যে আমি বিশ্বাসীও না। এতে কিন্তু একটার হওয়া যায় না। মিঠুন দাও তো সেটা বিশ্বাস করে বোধহয়, মনে হয়। এবং এত ভালোবাসতেন প্রত্যেককে, ভাবা যায় না। ভালো শট দিলে উনি নিজে খুব আনন্দ পেতেন। আমার একটা শট ছিল, প্রমোটাররা গুলি করছে, আমি লাফিয়ে পড়ব, ওই তোষক পাতা ছিল। এটা কোথায়? ফাটাকেষ্টতে? ফাটাকেষ্টতে। আচ্ছা। এবং মিঠুন আমাকে দেখিয়ে দিয়েছিল কিভাবে আমি পড়ব, যাতে একদম আমি ওই ওই জায়গাটা এসে পড়ি আমার যেন না লাগে, তারপর মিঠুন আমাকে ধরে তুলবে। এটাও হয়েছে, একশোটাই ওকে করেছি। আসল কথা আমার যেটা ফিলিংস, মনের মধ্যে পার্টটাকে আনতে হবে, আর এই ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসতে হবে। ভালো না বাসলে সে সিনেমাই করুক, থিয়েটারই করুক, সিরিয়ালই করুক, কিচ্ছু সে করতে পারবে না। না, আমরা আসবো এটা নিয়ে ডিটেলে কথা বলবো তোমার কাছে, কারণ তোমাকে ছাড়া যাবে না সেটা ছাড়া। আচ্ছা, তুমি তো দেবের সাথেও সিনেমা করেছো। হ্যাঁ, ও খুব ভদ্র, খুব ভালো। সিনেমা করেছো? হাঙ্গামা করেছো? হাঙ্গামা করেছি। লাভ এক্সপ্রেস? না, দেবের সঙ্গে হাঙ্গামা নয় তো, মিঠুনের সঙ্গে হাঙ্গামা। হাঙ্গামা, তাহলে লাভ এক্সপ্রেস হচ্ছে দেবের করেছি, বিন্দাস করেছি, বিন্দাস করেছো। আরো দুটো ছবি আমি করেছি, খোকা 420 করেছি, ওতে একটা বাবার চরিত্র করেছিলাম। কিন্তু দেবের মধ্যে যেটা আমি দেখেছি, এমনি ভালো মানুষ, ব্যবহার খুব ভালো, কিন্তু এসে ওই যে মেকআপ রুমে ঢুকে যায় আর বেরোয় না। শট আসবে মেকআপ রুম থেকে বেরোবে। কিন্তু মিঠুন চক্রবর্তী, আমাদের যে সেটটা তৈরি হয়েছিল বাড়ির, যেটা ওই জ্বালিয়ে দিল রজতাভ দত্ত, ওইখানে একটা বেঞ্চি পাতা ছিল, ওইখানে মিঠুন বসে থাকতো। যে মেকআপ রুমে গিয়ে, মেকআপ ভ্যানে গিয়ে বসবো, ওসবের মধ্যে ছিল না। কিন্তু দেব এসেই ভেতরে ঢুকে গেল, ওর পার্সোনাল মেকআপ ম্যান সোমনাথ কুণ্ডু ওকে ডাকলো, মেকআপ টেকআপ করলো, বসে রইল। ডিরেক্টর বলল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ডেকে আনতে, গেল, বেরিয়ে এলো, শর্ট দিল, আবার চলে গেল। ওই যে মিঠুন চক্রবর্তী যেমন আড্ডা মারতো আমাদের সঙ্গে বসে, নানান এ করতো। তারপরে সুমিত গাঙ্গুলি বলে আমাদের যে ভিলেন আছে, ওর পেছনে লাগতো প্রচণ্ডভাবে। আর মিঠুন চক্রবর্তী এমনি একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বেশি সময় আর কি। সেদিক থেকে ও উদার, মন বিশাল উদার। কিন্তু দেবের মধ্যে আমি সেটা দেখিনি। দেব এসে মেকআপ রুমে ঢুকে যেত। এমনি কাজের এক্সপিরিয়েন্স কি এই দেবের সিনেমাগুলো? ভালো ভালো। কি কি ক্যারেক্টার ছিল বলো সেখানে যদি মনে থাকে। ওই ইয়েতে খোকা 420-এ ছিল বাবা, একটা অন্য ছেলের বাবা, আর বিন্দাসে ছিল ওদের বাড়ির একজন চাকর, আর লাভ এক্সপ্রেসে ছিল
দেবের সঙ্গে আমার ডাইরেক্ট সিন ছিল না, লাভ এক্সপ্রেসের এই সিনটা নুসরতের সঙ্গে ছিল। আমি একটা কৃষ্ণ মন্দিরের পুরোহিত, নুসরাত আসছে এবং ডায়ালগগুলো বলছে, খুব কমেডি সিন ছিল। হ্যাঁ, আর আমি ওর সঙ্গে ব্যালেন্স হচ্ছিলাম না বলে ইঁটের ওপরে আমাকে দাঁড় করিয়েছিল, একটা ইঁট দিয়ে আমাকে হাইটটা একটু তুলে দিয়েছিল। আচ্ছা, জিতের সাথে তুমি সিনেমা করেছো? হ্যাঁ, জিতের সঙ্গে করেছি। কিরকম? ভালো, এমনি আসে। সিনেমা করেছো জিতের সাথে? বস করেছি, তারপরে ওই নামগুলো আসল কথা একটু নাম না বললেও হবে, তুমি এক্সপিরিয়েন্সগুলো বলো। ভালো, জিত এসে খুব হই হই করে, তার পেছনে লাগে। হ্যাঁ, খোলা মনের মানুষ, এইটুকু আমি বলতে পারি। মানে ও যে হিরো সেই ব্যাপারটাও দেখায় না কোনো শিল্পীর কাছে, ছোট বড়। আমি তো খুবই ছোট শিল্পী, হ্যাঁ, আমার কাছেও ও কোনো দিন দেখায়নি। এসেই বলতো, শ্যামলদা কেমন আছো, কী খবর, শরীর ঠিক আছে তো? এমন, হ্যাঁ ভাই ভালো আছি। এইটা পেয়েছি ওর কাছে। অমানুষ 2-তে তুমি সোহমের বাবার ক্যারেক্টার করেছিলে, ঠিক আছে? খুব খুব টাচি ক্যারেক্টার ছিল আর কি। সেটা কি মানে কীভাবে করেছিলে আর কি, মানে কীরকম এক্সপিরিয়েন্স? এবং সত্যি লোকে যখন ওটা দেখেছে, মানে সিনটা মনে থেকে গেছে আর কি। এটা ঘটনা তো সেইটা একটু যদি বলো। অ্যাকচুয়ালি সোহমের বাবা আমি নই, সোহম ছিল একটা বাঙালি ছেলে, আর আমার চরিত্রটা ছিল একটা মুসলমান। সোহম মানে বাবার মতোই স্নেহ করতো তোমাকে। সোহম একটা বোধহয় ওই মার্ডার কি করে ও আমার কাছে এসে আশ্রয় নেয় এবং আমাকে ও নিজের বাবার মতনই যত্ন করে। আমার টয়লেট পেলে আমাকে কোলে করে নিয়ে গিয়ে টয়লেট করিয়ে নিয়ে আসে, আবার এনে শুইয়ে দেয়। তা যখন সব সত্যি কথাটা বলছি দুইজনে মিলে, ওইখানে আমার একটু প্যারালিসিস হয়ে গেছিলো চরিত্রটা। একদম একদম একটা কান্নার ব্যাপার ছিল, ভীষণ কান্না। তা আমি ওটা করতে পেরেছি এবং শটের পর যিনি ডিরেক্টর রাজীব, ও এসে আমাকে একদম জড়িয়ে ধরে বললো, শ্যামলদা তুমি এটা কি করলে, আমি তো এটা তোমাকে বলিও নি, কিন্তু তুমি নিজের মধ্যে থেকে এটা বের করে যে এনেছো। এবং শটের পর অল টেকনিশিয়ানস হাততালি দিয়েছিল ওই সিনে। এইটা একটা প্রাপ্তি বলতে পারেন আমার। প্রসেনজিতের সাথে কাজ করেছো? প্রসেনজিতের সঙ্গে আমি অনেক কাজ করেছি, অনেক। কিছু একটু বলো কীরকম? ছোট বউতে যে গানটা আমাদের বিখ্যাত হয়ে গেছে, জঙ্গলে লেগেছে আগুন, ওখান বম্বে থেকে অস্কার বলে একজন ডান্স ডিরেক্টর এসেছিলেন, সেই ওই গানটার সঙ্গে নেচেছিলাম, প্লাস ওর বন্ধুর পাঠ করেছিলাম। এটা আমাদের নিউ দীঘাতে শুটিং হয়েছিল, অঞ্জন চৌধুরী ডিরেক্টর। তা বলতে লজ্জা করে অনেক সময়, ডান্স ডিরেক্টর বলেছিলেন, বহুত বড়িয়া কাম কিয়া, বহুত আচ্ছা হুয়া। বাহ। এই নিয়ে একটা ছোট্ট কথা বলে দিই, অন্য ছবির একটা ছোট্ট কথা। এই রিসেন্টলি আমি গেছিলাম ঘাটালে একটা ছবি শুটিং করতে, সোমশুভ্র ঘোষ বলে একজন ডিরেক্টর ছিলেন। তা ওখানে আমি একটা পাঠ করলাম, এই ধরনের পাঠ আমি কোনো দিন করিনি। একটা আতপাগলা বুড়ো, সে মেয়েদের দেখলে রাস্তায় গান গায়, হ্যাঁ, আর ওর পেছনে হরে কৃষ্ণ হরে রাম বললে সেই লোকগুলোকে মারতে যায়। তা ওখানে একটা আইটেম সং ছিল, যে মেয়েটি নাচলেন, খুব ভালো নেচেছেন। আর আমি খালি ওই ডান্স ডিরেক্টরের কাছ থেকে বুঝে নিয়েছিলাম ব্যাপারটা আমার। সেই মতন আমি সারাক্ষণ এক্সপ্রেশন দিয়ে গেছি। কৈলাসজি ছিলেন, উনিও বম্বের লোক, ডান্স ডিরেক্টর। সেরকম আমি টোটাল ব্যাপারটা করে গেছি। শুধু একটা ব্যাপার উনি আমার দেখিয়ে দিয়েছিলেন, সেটা হলো গানের মাঝে যিনি প্রধানের চরিত্র করেছিলেন, গ্রাম অঞ্চলের প্রধান, তাকে একটা চুমু খাওয়ার সিন ছিল, ওইটাই বলে দিয়েছিল ঠিক
এই লাইনটা এলেই এইটা আপনি করবেন। পুরো রাত্রি 10:30 পৌনে 11টার সময় প্যাক আপ হলো। তা ডান্স ডিরেক্টর আমাকে এসে প্রণাম করলেন পায়ে হাত দিয়ে, কৈলাসজি পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন যে আপনি এই বয়সে যে জিনিসটা করলেন, আমি কিছুই বলিনি, ব্যাপারটাকে বুঝে বুঝে আপনি সমস্তক্ষণ এক্সপ্রেশন দিয়ে গেছেন নানান রকম। হ্যাঁ, আপনি আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যাতে চিরকাল ডান্স ডিরেক্টরের মধ্যেই থাকতে পারি। এইগুলো এসছে জীবনে, যে আমার কিছু আসেনি, কিছু প্রাপ্তি নেই। অনেকে বলেন যে সেরকমভাবে মূল্যায়ন হলো না। এর আগেও বোধহয় কেউ একজন বলেছিলেন এরকম ইন্টারভিউতে। আমি এটা বিশ্বাস করি না। মূল্যায়ন একমাত্র উত্তম কুমারই মূল্যায়ন, আর কে? ওনার আশেপাশের শিল্পীগুলো খুব বড় বড় ছিলেন, ভাবা যায় না, সমস্তই বড় বড় শিল্পী পাঠ করেছেন, কিন্তু মূল্যায়ন ব্যাপারটা আমার যা অভিজ্ঞতা তাতে মনে হয় যে উত্তম কুমার ছাড়া আর কাউকে বোধহয় মূল্যায়ন করা যায় না। ওনাকেই একমাত্র মূল্যায়ন করা যায়। উনি কী ছিলেন, কেন যখন স্টুডিও থেকে উনি গাড়ি করে বেরিয়ে যেতেন মনে হতো যেন একটা সূর্য বেরিয়ে চলে গেল, অন্ধকার হয়ে গেল চতুর্দিক। এটা তো আমার নিজের চোখে দেখা। সুতরাং এইটাই আমি বুঝেছি যে মূল্যায়ন বলতে এইটাই, উত্তম কুমার ছাড়া আর কাউকে মূল্যায়ন কিছু করা যায় না। শ্যামলদা, অনেক ডিরেক্টরের সাথে তো কাজ করেছ আজ অব্দি, কিন্তু রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, এখনও তো তাদের সাথে কাজ করা হয়ে ওঠেনি। আফসোস হয় না? এর উত্তর দিতে গেলে প্রথমেই আমাকে বলতে হয় স্ট্যাটমেট বলে একটা ওষুধের কোম্পানি আছে, সেইখানে আলো দাশগুপ্তের সুখের পায়রা নাটকটা হচ্ছিল। তখন আমি স্টার থিয়েটারে পাঠ করি। আমাদের প্রম্পটার ছিলেন সুবল দাস। তা ওই নাটকে একটা চরিত্র ছিল, একজন মহিলা সেজে পাঠ করবে। শৈলেন মুখার্জি ছিলেন বিখ্যাত অভিনেতা, শৈলেন মুখার্জি, উনি ছিলেন পরিচালক। কাউকে দিয়ে হচ্ছে না। তখন সুবলদাকে বলল, আরে কাকে নেওয়া যায় বলতো এটা বাইরে থেকে। তখন সুবলদা আমার নামটা রেকমেন্ড করেছিল এবং আমি গেছিলাম। যেতেই শৈলেনদা বললেন, কারণ এর আগে শৈলেনদার সঙ্গে আমি পাঠ করেছি, বলে হ্যাঁ ঠিক আছে তুমি করবে এই রোলটা, কিন্তু একটা কথা, তুমি বলবে না যে তুমি আমাদের এই কোম্পানিতে চাকরি করো না। তোমায় কেউ জিজ্ঞেস করলে তুমি বলবে আমি ফ্যাক্টরিতে আছি। ঠিক আছে, পাঠটা করলাম। তখন সত্যজিৎ বাবু জনঅরণ্য ছবিটা করার জন্য তৈরি হচ্ছেন। আচ্ছা, একটা চরিত্র খুঁজছে আমার মতন। তা আমাকে শৈলেনদা সত্যজিৎ রায় বাড়িতে পাঠালেন। আমি গেলাম, বেল মারলাম, উনি বেরিয়ে এলেন। এটা তো সবাই জানেন যে উনি যেই আসুক তাকে রিসিভ করেন উনি। তখন আমি বললাম শৈলেনদা আমাকে পাঠিয়েছে। বলো আচ্ছা আচ্ছা, আসুন ভিতরে আসুন। গিয়ে ওই বড় সোফা, হ্যাঁ, তার উপরে বসলাম। ওখানে বসার পর উনি অনেকক্ষণ ধরে আমাকে দেখলেন, দেখে বললেন যে আসলে আমি যে চরিত্রটার জন্য ডেকেছি সেটার থেকে আপনি একটু বয়সে বড় হয়ে যাচ্ছেন। তা আমি খুব দুঃখিত, আপনাকে নিতে পারলাম না, কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। ভাগ্য আমি ওনার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। এটা বিরাট একটা আমার জীবনে ঘটনা। তারপরে তপন সিংহ আমাকে দুটো ছবিতে পাঠ দিয়েছিলেন, একটা হলো হারমোনিয়াম আর একটা হলো রাজা। এই দুটোতে আমি পাঠ করেছিলাম এবং ওদের ইউনিট সম্বন্ধে বলার কিছু নেই, নমস্য ইউনিট পাঠ করেছিলাম। এর মাঝখানে বিভূতি লাহা আমাকে ডেকেছিলেন এবং আমি ওখানে একটা চরিত্র করেছিলাম অগ্রদূতির। কিন্তু এই যে তিনজন পরিচালকের নাম আপনি বললেন, এনাদের সঙ্গে কাজ করার আমার ভীষণভাবে ইচ্ছে। মানে জানবো যে আমার জীবনের একটা পরিপূর্ণতা এলো। আচ্ছা, কিন্তু আমার দুর্ভাগ্য, ওনাদের সঙ্গে আমি কোনোদিন যোগাযোগ করিনি, ওনারাও
আমাকে জানেন না, চেনেন না, বা ওনাদের অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা হয়তো আমাকে চেনেন, তারাও কোনো দিন আমার নামটা রেকমেন্ড করেনি। এইটা আমার জীবনে একটা দুঃখ আছে। এই তিনজনের মধ্যে যে কোনো একজন যদি আমাকে ডাকেন, আমি যদি ওখানে একটা পাঠ করতে পারি। ওয়েব সিরিজও তো বোধহয় করা হয়ে ওঠেনি এখনো। না, এটাও আমার জীবনে একটা দুর্ভাগ্য। ওয়েব সিরিজের জন্য এখনো কেউ আমাকে ডাকেনি। যদি কেউ দয়া করে ডাকেন, নিশ্চয় পাঠ করব। এটাও আমার পাঠ করার খুব ইচ্ছে আছে। মানে আমাদের এস আইডিয়া ফ্যামিলির তরফ থেকে নিশ্চয়ই মানে রেকমেন্ডেশন থাকবে, যদি মানে দেখেন আর কি কৌশিক গাঙ্গুলি অ্যান্ড সৃজিত মুখার্জি এই পডকাস্ট, নিশ্চয়ই শ্যামলদার সাথে যোগাযোগ করুন। আচ্ছা, এর মধ্যখানে একটা কথা আমার বলা হয়নি। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আমি কার হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে এসেছি? নিশ্চয়ই নিশ্চয়ই। আমার মামা ছিলেন বিখ্যাত এডিটর অনিল সরকার। উনি ঢুলি, ছোট্ট জিজ্ঞাসা, তারপরে ওই যে দিলীপ কুমার পাঠ করেছিলেন একটা বাংলা ছবিতে, ভুলে গেলাম, হ্যাঁ, ওই ছবির এডিটর ছিলেন। ওনারা একটা টিম তৈরি করেছিলেন, টেকনিশিয়ানস ওন প্রোডাকশান আচ্ছা। বলে একটা টিম তৈরি করেছিলেন। করে ওনারা মেঘের পরে মেঘ বলে একটা ছবি করেছিলেন। তাতে আমাকে চা বাগানের একজন টি টেস্টার মিস্টার ভৌমিকের চরিত্র দিয়েছিলেন। এবং এই টোটাল বলবো না, বেশ পোর্শন শুটিং হয়েছিল আমাদের কার্শিয়াংয়ে এবং কিছু টেকনিশিয়ান স্টুডিওতে। তা ওই মামার হাত ধরেই আমি আসি এবং এসে প্রথম আমার ছবি মেঘের পরে মেঘ, অজিত ব্যানার্জি ডিরেক্টর। এরপরে মামারা একটা ছবি করেছিলেন মা ভবানী আমার মা, নির্মলেন্দু চৌধুরী জীবনের শেষ গান, এই গানটা হওয়ার পর উনি দেহ রেখেছিলেন। ওই গানটার লিডটা আমি দিয়েছিলাম। হিরোকে আমি গরুর গাড়িতে নিয়ে আসছি গান গাইতে গাইতে। এছাড়াও আর একটা ব্যাপার আমার বলা উচিত বলে আমি মনে করি, মাতৃপক্ষ বলে একটা ছবি, রাজেশ রায় ডিরেক্টর, যেটা গত বছর আমাদের এই ইন্টারন্যাশনাল ফিল্ম সোসাইটির যে আমাদের অনুষ্ঠানটা হয় তাতে দেখানো হয়েছিল এবং রবীন্দ্র সদনে। এবং আমার বলতে এতটুকু দ্বিধা নেই যে রবীন্দ্র সদনের পুরো হাউসফুল, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটা দেখেছে। ওখানে আমি একটা জমিদার বাড়ির কুমোরের চরিত্র করেছিলাম, যে মা দুর্গা তৈরি করে। খুব এফেক্টিভ চরিত্র এবং প্রশংসিত হয়েছি। তার থেকেও বড় কথা, যেদিন শোটা দেখানো হলো সেদিন আমাদের স্বস্তিকা সহ যারা শিল্পী ছিলেন তাদের প্রত্যেককে স্টেজেতে ডেকেছিল এবং দর্শকের সঙ্গে পরিচয় করে দিয়েছিল। এইটা বলতে পারেন আমার জীবনে একটা অনেক বড় প্রাপ্তি। আফসোস থেকে প্রাপ্তিতে চলে এলাম। এবার এই যে দীর্ঘ অভিনয় একটা কেরিয়ার আপনার, তার মধ্যে এমন কিছু ঘটনা যেটা আপনি দেখেছেন বা আপনার সাথে হয়েছে যেটা আপনার ভালো লাগেনি, সেরকম কিছু ঘটনা কি আছে যেটা শেয়ার করা যাবে? হ্যাঁ, দুটো ঘটনা আছে আমার একদম ভালো লাগতো না। দুজন হিরো একই সঙ্গে NT1-এ শুটিং করছে, কিন্তু দুজনে কেউ কারো মুখ দেখে না। আচ্ছা। যে যার মেকআপ রুমে বসে আছে, পাঠ করার সময় বেরোচ্ছে, কিন্তু দুটো অন্য ছবিতে পাঠ করছে, দুজনের দুটো ছবিতে পাঠ করছে, কিন্তু কেউ কারো মুখ দেখে না। এটা আমার ভীষণ খারাপ লেগেছিল, কারণ আমরা যে সময় পাঠ করেছি সেই সময় সমস্ত শিল্পী এত আন্তরিক ছিলেন। সে আপনি অমরনাথ মুখার্জি, বঙ্কিম ঘোষ, কালীপদ চক্রবর্তী, তারপরে শুভেন্দুদার কথা না বললে আমার খুব অন্যায় হবে। এত আন্তরিক ছিলেন। আমরা বসে তো স্টুডিওতেও গল্প করেছি, যখন স্টার থিয়েটারে শুভেন্দুদার সঙ্গে সমিতা বিশ্বাসের সঙ্গে আমি পাঠ করছি, তখনও আমরা একসঙ্গে বসে মেকআপ রুমে গল্প করেছি, কথা বলেছি। সেখানে কিন্তু কোনো দিন আমি দেখিনি যে এ ওর মুখ দেখে না, ওর মুখ দেখে না। এই একটা ঘটনা আমায় খুব দুঃখ দিয়েছিল। আর একটা ঘটনা, একটা ছবিতে
তখন ওই ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোন বাজবে, আমি গিয়ে ফোনটা ধরবো। তা আমরা সাধারণত যেটা করি 1 2 3 গুণে যাই, আমি সেভাবে গেছি। তখন সেই ডিরেক্টর আমাকে বলেছিলেন, শ্যামলদা আপনি কি উত্তম কুমার হয়ে গেছেন? আমি কেন দাদা, কি ভুল করলাম? বললো যখনই ফোনটা বাজবে তখনই দৌড়ে আসবেন। আমি মনে মনে ভাবলাম এটা তো হয় না কোনো দিন। তা ওখানে একজন শিল্পী, সে এখন খুবই নাম করেছে, সারা ভারতবর্ষে সমস্ত প্রভিন্সে সে পাঠ করছে। আচ্ছা, না বুঝতে পারছি কার কথা বলছো, ঠিক আছে। সে কিন্তু ওখানে বলেছিল যে না দাদা, শ্যামলদা তো এটা ঠিকই করেছে। বললো না না, আমি এটা চাইছি না, ফোন বাজবে সঙ্গে সঙ্গে দৌড়ে আসবে। ডিরেক্টরের ডিমান্ড, আমি করলাম সেইটা। এইটাতে আমি একটু দুঃখ পেয়েছিলাম, কেন আমি আমার যতটুকু শিক্ষা সেইটুকু জানি যে ফোনটা 1 2 3 4 একটু বাজলো, তারপরে গিয়ে ধরে রিসিভ করে হ্যালো কাকে, যেটা ন্যাচারালি হয়, যেটা বাড়িতে আমরা ন্যাচারালি করি, সেইটা ভেবেই আমি করতে গেছিলাম, কিন্তু হলো না। যাক, সেটা নিয়ে একটু দুঃখ পেয়েছিলাম। আচ্ছা, তুমি তো এতদিন ধরে কাজ করছো, তো তুমি এই যে আগেকার শিল্পীরা কাজ করতো এবং এখনকার শিল্পীরা কাজ করছে, দুটো গ্রুপের সাথেই তুমি কাজ করেছো, এবং সেইখানে তুমি যে কথাটা বললে যে আগে লোকজন মিলে মিশে থাকতো, আর এখন নিজের সবাই একটা করে গণ্ডি বানিয়ে নিয়েছে এবং সেই গণ্ডির মধ্যে মানে ঢুকে বসে থাকে। তো তাতে কি তোমার মনে হয় না যে ওভারঅল অভিনয় বা ওই যে প্রত্যেকটা অভিনেতার মধ্যে যে কোঅর্ডিনেশন ব্যাপারটা, ওইটা কমে যাওয়ার জন্য সেটাও কমে যাচ্ছে? অবশ্যই, কারণ যদি ইন্টারঅ্যাক্ট করার ব্যাপার থাকে, ভালোবাসার ব্যাপার থাকে, যদি সেগুলো না হয়, হ্যাঁ, তাহলে তো অভিনয়টাও আমি ফুটিয়ে তুলতে পারবো না। আমি যদি বর্তমান সমাজে যে কোনো একজন হিরোকে দেখে ভয় পাই, হ্যাঁ, তার সঙ্গে আমি কথাও বললাম না, কিন্তু তার সঙ্গে আমার সিন আছে, আমার তো খুবই অস্বস্তি হবে, আমি তো করতে পারবো না। একদম। আমি এই জন্যই চাই সমস্ত শিল্পীরা একসঙ্গে থাকুন। যে আনন্দটা আমরা পাই আমাদের আর্টিস্ট ফোরামের ঘরে গেলে, টেকনিশিয়ান স্টুডিওতে আমাদের আর্টিস্ট ফোরামের ঘর আছে, সেখানে আমাদের আর্টিস্টরা আমরা যাই, থাকি, বসি, একসঙ্গে সবাই কিন্তু কথা বলে। যেদিন আমাদের অ্যানুয়াল মিটিং, জেনারেল মিটিং হয়, সেখানেও আমরা সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, সব কিছু করি। সেখানে কিন্তু এ ওর মুখ দেখবো না, সে তার মুখ দেখবো না, এই কেন এই কথাটা বললো, কারোর যদি মনে হলো একটা কথা বললো, হয়তো ভুলও বলতে পারে, তো সেটা নিয়ে কিন্তু আমরা কোনোদিন রিয়্যাক্ট করিনি, কেউ করে না, আমাদের কোনো শিল্পী করে না। আপনি যদি আমাদের কোনো একটা জেনারেল মিটিংয়ে যান, এই হয়ে গেল আমাদের 9 তারিখে, আমি যদিও থাকতে পারিনি, আমি তখন আউটডোরে ছিলাম, হ্যাঁ, প্রত্যেকের সঙ্গে কথা বলে। এবং ধরুন আপনি কোনো একটা বিপদে পড়েছেন, একটা সাহায্যের দরকার, সেটাও আমাদের আর্টিস্ট ফোরাম করে। বর্তমানে আমাদের শান্তিলাল মুখার্জি সম্পাদক আছে, তার আগে আমাদের অরিন্দম গাঙ্গুলি ছিলেন। হ্যাঁ, অরিন্দম গাঙ্গুলি তো অসম্ভব, মানে উনি যে কী পর্যায়ের লোক আপনি নাম নিচলে বুঝতে পারবেন না। অসম্ভব আন্তরিক, অসম্ভব প্রত্যেককে ভালোবাসে, সবসময় উনি বিপদে আপদে দাঁড়ান। হ্যাঁ, আমারও একটা বিপদে উনি দাঁড়িয়েছিলেন, শান্তিলালও দাঁড়ায়। আর আগে একটাই দুঃখ লাগে, আগে যেমন আমাদের আর্টিস্ট ফোরামে খুব ভিড় হতো, বিকেলবেলা প্রচুর আর্টিস্ট আসতেন, সেটা এখন অনেকটা কমে গেছে, জাস্ট বুড়ি ছুঁয়ে চলে গেল। আমরা যেমন ওখানে গেলে আমাদের চা দেয়া হয়, আমাদের মুড়ি টুড়ি হ্যান ত্যান যদি আসে দেয়া হয়, আমরা সব আর্টিস্ট একসঙ্গে বসে খাই, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ব্যাপারই নেই। এইটা একটা ভালো লাগে। কিন্তু আজকের যেহেতু পরিস্থিতি পাল্টেছে, আগেকার দিনে আর আজকের দিনের মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে যে আগেকার দিনে যারা অভিনেতা ছিল তাদের হাতে মোবাইল ছিল না, কিন্তু আজকে সবার হাতে মোবাইল, এবং সবাই সেই মোবাইলের মধ্যে ওই শর্ট ভিডিও বা রিল দেখতে তারা এমন তার মধ্যে ঢুকে যাচ্ছে যে আশেপাশে কি হচ্ছে, কে রয়েছে, তার সাথে কথা বলি, আচ্ছা তুমি কে, কোত্থেকে এসছো, কি করেছো, তার সম্বন্ধে জানা, একটা আলাপ হওয়া, বন্ধুত্ব হওয়া,
সেগুলো কি ওই মোবাইল আসার জন্য কি কমে গেছে মনে হয়? প্রচণ্ড কমে গেছে। আচ্ছা, আপনি আমাকে বলুন যে মোবাইলের মাধ্যমে যে আন্তরিকতা ভালোবাসা পাওয়া যায়, সেটা সামনাসামনি দেখা হলে কত গুণ বেশি হয়? আমার তো সবসময় মনে হয় যে মোবাইল দিয়ে বন্ধুত্ব ভালোবাসা চলে না। একদম। শ্যামলবাবু 40 বছর ধরে ক্যামেরার সামনে অভিনয় করছেন এবং আমাদের মধ্যে অনেকেই আছে যারা অভিনয় করতে চায় বা যারা হয়তো একদম ইনিশিয়াল লেভেলে অভিনয় করছে। তাদের জন্যে এই পার্টটা, আমাদের এই ইন্টারভিউয়ের যে পোর্শনটা রয়েছে, এটা খুব ইন্টারেস্টিং হবে। কারণ শ্যামলবাবুর কাছ থেকে আমরা জেনে নেব যে এই প্রফেশনে আসতে গেলে কিভাবে অভিনয় শেখা যেতে পারে, কোন কোন জায়গাগুলো আপনাকে ডেভেলপ করতে হবে এবং এক্স্যাক্টলি কী কী নিয়ম মেনে আপনাকে এগোতে হবে যাতে এই প্রফেশনে আপনি নিজের জায়গা করে নিতে পারেন। তো শ্যামলবাবু বলুন, কি একজন অ্যাসপায়ারিং অ্যাক্টরের জন্যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো আছে যেটাতে একজন অভিনেতা হয়ে উঠতে পারে এবং কিছুটা সাকসেস পেতে পারে? প্রথম কথা, এই প্রফেশনে আসতে গেলে এই প্রফেশনটাকে ভীষণভাবে ভালোবাসতে হবে। ভালোবাসা না হলে কোনো কিছুই পূর্ণতা পায় না। এরপরে আমি বলবো যে ডেলি খবরের কাগজ যদি জোরে জোরে পড়া যায়, তাহলে উচ্চারণের যে ত্রুটিটা থাকে সেটা চলে যায়। এর সঙ্গে গান তো সকলেই জানে না, কিন্তু আমরা বাথরুমে গিয়ে কিছু কিছু গান গাই। যদি আমরা সা রে গা মা পা ধা নি সা, এটা যদি ঠিকভাবে আমরা বলতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের যে এই কর্ডগুলো আছে এই কর্ডগুলো ছেড়ে যায়। আচ্ছা। এবং সুন্দরভাবে সে বলতে পারে। আর ডিসিপ্লিন তো মাস্ট, ডিসিপ্লিন হতে হবে। এবং যখন তাকে অভিনয় করবার জন্য ডাকবে, সেই টাইমটা পুরো মেনটেন করতে হবে। আমাদের প্রচুর অভিনেতা অভিনেত্রী আছেন, তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বাদে আসেন, কিন্তু তারা এটা বোঝেন না যে আমার এই দেরির জন্যে আমার প্রডিউসারের প্রচুর পয়সা খরচা হয়ে যাচ্ছে। সেই কারণে আপনাকে যদি 10টায় ডাকে, তাহলে আপনাকে কিন্তু 9:45টার মধ্যে সেই স্পটে এসে উপস্থিত হতেই হবে, না হলে হবে না। তারপরে আপনি এসে যিনি সহকারী পরিচালক আছেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন যে দাদা আজকের আমার কি পার্টটা আছে একটু বলুন। ওনার কাছে শুনে নেবেন, শুনে নিয়ে এবার সেটা নিজের ভেতরে ঢুকিয়ে নিয়ে উপলব্ধি করে টোটাল ব্যাপারটা আপনি বলে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর একটা কথা বলবো, বই না পড়লে কিন্তু কিছুই হয় না। আমাদের সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, হ্যাঁ, এনাদের অনেক বই আছে, কিন্তু আমি জীবনী পড়তে বলছি না। আচ্ছা। হ্যাঁ, তাদের এই সিনেমা সংক্রান্ত অনেক ভালো ভালো লেখা বই আছে। এই মুহূর্তে সব বইগুলোর নাম আমার মনে পড়ছে না। আর একটা কথা, রিসেন্টলি তরুণ মজুমদারের সিনেমা পাড়া দিয়ে বলে একটা বই বেরিয়েছে। আচ্ছা। 2টো খণ্ড। আচ্ছা। সেখানে আপনি জানতে পারবেন যে তরুণ মজুমদার কিভাবে পরিচালক হলেন এবং কিভাবে উনি টোটাল ব্যাপারটাকে ম্যানেজ করতেন, এটা কিন্তু জানা দরকার। তাহলে প্রথম ব্যাপারটা হলো আপনাকে খুব সিনসিয়ার হতে হবে, ডিসিপ্লিন হতে হবে। আপনি একটা সিনেমাতে পাঠ করতে এসে আপনার কো অ্যাক্টরের সঙ্গে সারাক্ষণ গল্প করে যাচ্ছেন, তাতে কিন্তু আপনার যে মনোসংযোগটা সেটা পুরো নষ্ট হয়ে যাবে। আপনি আসবেন, প্রধান পরিচালকের সঙ্গে দেখা করবেন, পাঠটা জেনে নেবেন, নিয়ে সেটা পুরো অনুধাবন করে আপনার মধ্যে ঢুকিয়ে নেবার চেষ্টা করবেন। আর সবটাই যে একদম পুরো মুখস্থ করে আপনাকে বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনি 1-2 সংলাপ এদিক ওদিক করতেই পারেন, সেটা আপনাকে কিন্তু যদি পরিচালকের ডাকে যে ঠিক আছে, তাহলে পরিচালক সেটা অ্যালাউ করবে। এবার আপনি মনের আনন্দে মনের ফুর্তিতে পাঠটা ভালোভাবেই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু
বই আপনাকে পড়তেই হবে, বই হলো আসল, বই না পড়লে হবে না। আর একটা জিনিস, কবিতা মুখস্থ করতে হবে না, কেন আপনি পারবেন না হয়তো অত মুখস্থ করতে, সঞ্চয়টা খুলে আপনাকে কিন্তু কবিতা পাঠ করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিটি লাইনের মানে বুঝে বুঝি। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে। কোথায় যাবেন বলছেন না, সাগর সঙ্গমে যাবেন। এইটা কিন্তু আপনাকে বোঝাতে হবে মানুষকে, না হলে কিন্তু হবে না। সুতরাং বুঝতে পেরেছেন, উপলব্ধিটাই কিন্তু অভিনয়ের একটা সব থেকে বড় গুণ। মানে শুধু লাইন টু লাইন মুখস্থ নয়, না, লাইনটা কি বলছে, কি বলতে চাইছে, মানে যেটাকে আমাদের ভাষায় বলে বিটুইন দ্য লাইনস আর কি, যেটা লেখা নেই নেই। সেই অর্থটা ডায়ালগের বোঝা, বোঝা। এবং সেটা বুঝতে পারলেই আমি ডায়ালগটাকে সুন্দরভাবে বলতে পারবো, কোনো অসুবিধা হবে না। অভিনয় করার জন্য কি কি করতে হবে সেটা তো আমরা জানলাম আপনার কাছ থেকে, কিন্তু আজকের ডেটে ব্যাঙের ছাতার মতো অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে এবং বিশাল বড় বড় টাকার অঙ্ক সেখানে চাওয়া হচ্ছে অভিনয় শেখানোর জন্য, এবং সেখানে কিছু কিছু বেশ পরিচিত মুখও সেখানে দেখানো হচ্ছে। তারা সেখানে ক্লাস করতে আসছে না আসছে সেটা অন্য ব্যাপার, করা হচ্ছে, এবং সেখান থেকে প্রচুর লোকের মনে কিন্তু একটা ক্ষোভ রয়েছে যে তারা মাসের পর মাস সেখানে টাকা দিচ্ছে, তারা একটা কোর্স করছে, একটা সার্টিফিকেট পাচ্ছে, কিন্তু আলটিমেটলি তারা যখন কাজ করতে যাচ্ছে তারা দেখছে তার অভিনয়টা জানে না। তো এইটার বিষয়ে আপনি কি বলবেন? আমার মনে হয় কোনো অভিনেতাকে এরমভাবে তৈরি করা যায় না। অভিনয় ব্যাপারটা একদম নিজের মন থেকে আসবে, তবেই সে অভিনয়টা করতে পারবে, নাহলে করতে পারবে না। এটা তো আর সেই লেখাপড়ার মতন নয় যে আমি একটা কোনো একটা জায়গা পড়ে মুখস্থ করে বলে দিলাম, তার কোশ্চেনগুলো করে দিলাম, তার উত্তরগুলো করে দিলাম, হয়ে গেল। কিন্তু অভিনয়টা করতে গেলে আমার যতদূর মনে হয় এইরকমভাবে এই সমস্ত ইনস্টিটিউশনে গিয়ে পয়সা খরচা করে কোনো লাভ নেই। আর একটা বিষয় আমি সাবধান করব, আজকাল টাকা নিয়ে অভিনয়ের সুযোগ দিচ্ছে অনেকে, সেই ব্যাপার থেকে পুরো সাবধানে থাকতে হবে। একদম নিজের মনে ঢুকিয়ে রাখতে হবে যে আমি জীবনে নিজের পকেট থেকে একটা টাকা খরচা করে আমি অভিনয় করব না, বরং অভিনয় করে আমি টাকা উপার্জন করব, আমার কাজে লাগাবো। এইটাই আমার। মানে এমনও তো অনেক জায়গাতে আমি শুনেছি আমার অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কাজ দেওয়া হবে বলে, এবং আলটিমেটলি তার তো টাকাও চলে গেছে, কাজও পায়নি। মানে সেটাও মানে খুবই একটা ব্যাপার। এবং আমার মানে এই যে অভিনয় শিক্ষার ব্যাপারটা যেটা আপনি বললেন, আমার মনে হয় যদি কারো অভিনয় শেখার ইচ্ছেই হয় তাহলে সে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে চলে যাক, যেখানে জেনুইনলি একটা পুরো 2 বছর 3 বছর ধরে একটা ফুল কোর্স, যেটা কিনা বছরের পর বছর ধরে লোকে মানে আমরা জানি যে সেখান থেকে সব নাম করা অ্যাক্টররা বেরিয়েছেন এবং আজকে তারা সুপ্রতিষ্ঠিত তাদের প্রফেশনেতে। তো সেইখানে যাওয়াটা মনে হয় অনেক বেটার হবে এইখানে, মানে যদি সত্যিই সে করতে চায়, তার লাইফটাকে ডেডিকেট করতে চায় এই অভিনয়ের জন্যে। কিন্তু ওই ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে ভর্তি হতে গেলে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়ানের ব্যাপার আছে, একদম সেইগুলো যদি ধাপে ধাপে উত্তীর্ণ না করে ওখানে পরীক্ষা দিতে যায় পারবে না। তার থেকে আমাদের এইখানে সত্যজিৎ রায় ইনস্টিটিউট আছেন, ওইখানে গিয়ে বরঞ্চ চান্স নিতে পারেন। ওখানে এত অনেক কিছু ব্যাপার ঝামেলা টামেলা কিছু নেই, সোজাসুজি গিয়ে একটা হয়তো ইন্টারভিউ ছোট্ট নিয়ে সেখানে ভর্তি হতে পারে, এবং সেখান থেকে বেরিয়ে এসে এখন অনেক ডিরেক্টর এখানে কাজ করছেন, অনেক এডিটর এখানে কাজ করছেন, অনেক ক্যামেরাম্যান এখানে কাজ করছেন। কিন্তু আমার কানে এখনও আসেনি সত্যি কথা বলতে কি যে অভিনেতা ওখান থেকে কেউ এসছেন। আচ্ছা, হ্যাঁ, যেমন আমরা আমাদের পুনেতে জয়া বচ্চন বেরিয়েছেন, আমাদের এখানে কল্যাণ চ্যাটার্জি বেরিয়েছেন, আমাদের এখানে ক্যামেরাম্যান কমল নায়ক বেরিয়েছেন, এবং এরা সাকসেসফুল। এরা কিন্তু এখানে এসে কাজ করে তাদের প্রতিভাটা প্রকাশ করার সুযোগ পেয়েছেন এবং করেছেন।
তা সত্যজিৎ রায় ইনস্টিটিউটে ওখানে ভর্তি হওয়া যায়, কিন্তু নিজেকে সিনসিয়ার হতে হবে, একদম নিজেকে কিন্তু ঠিকভাবে রাখতে হবে, ঠিক পথে চালিত করতে হবে, তবেই কিন্তু সে অভিনেতা হিসেবে এখানে পাবে। আমাদের যেমন পুনের থেকে কল্যাণ চ্যাটার্জি, উনি এখানে এসে ভীষণ ভালো অ্যাক্টার, প্রচুর কাজ করেছেন উনি। সেই রকম ব্যাপারটা সত্যি যে এখানে অভিনেতার ব্যাপারটা আমার এখনো কানে আসেনি, কিন্তু অন্যান্য টেকনিশিয়ান যারা আছেন, ক্যামেরাম্যান, এডিটার, স্ক্রিপ্ট রাইটার, এগুলো বেরিয়েছে। আচ্ছা, কি কি জিনিস করবে সেটা তো সবাই জানতে পারল। অভিনয় করার জন্যে কোনো জায়গাতেই অভিনয় করার আগে অভিনয় করার জন্যে টাকা দেওয়া যাবে না, সেটা আপনি বললেন। তাছাড়া আর কি আছে যেগুলো মানে একজন অ্যাক্টর করবে না? প্রথম কথা যে অ্যাক্টর হতে গেলে তাকে কিন্তু সিনসিয়ার হতে হবে। সেই সিনসিয়ারিটি, মানে গাফিলতি করা যাবে না, সেই সিনসিয়ারিটি যদি তার মধ্যে না থাকে তাহলে কিন্তু সে কিছুই করতে পারবে না। এটা হলো প্রধান কথা বলে আমার মনে হয়, আমি জানি না অন্যান্যরা কি বলবেন। এবং ডিসিপ্লিন হতে হবে, কারণ সেটা কাজের ক্ষেত্রেও এবং নিজের শরীরের প্রতি। সব শরীরের তো যত্ন নিতেই হবে। আমার মতন এরম যদি কুৎসিত দেখতে হয় তাহলে তো চান্সই পাবে না সিনেমায়। সেই জন্যে শরীরের ভালোভাবে যত্ন নিতে হবে, খাবার পরিমিত খাবার খেতে হবে, যাতে না আমি ধ্যাপসা মোটা হয়ে যাই। এইগুলো করলে নিশ্চয়ই সে সাকসেস পাবে। শরীর চর্চার মধ্যে তো শরীর চর্চা, সাকসেস সে পাবেই। আচ্ছা, 40 বছর ধরে আপনি কাজ করছেন, 100-র উপরে সিনেমা করেছেন, মাল্টিপল ডিরেক্টরসের সাথে কাজ করেছেন, একটা বড় আপনার একটা ভান্ডার রয়েছে এক্সপিরিয়েন্সের। এই এক্সপিরিয়েন্সটা যেটা আজকে আপনার রয়েছে, এটা যদি আপনি যখন অভিনয় শুরু করেছিলেন তখন যদি আপনার থাকতো, তাহলে আপনার এই চলার পথে কোন কোন জিনিসগুলো আপনি আলাদাভাবে করতেন যদি এক্সপিরিয়েন্স থাকতো প্রথম থেকে? দেখুন, এখন আমি অনেক পরিণত, আমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি এইগুলোই আবার নতুন করে আরেকটু ডেভেলপ করে, যে এই ডায়লগটা, হ্যাঁ গো তুমি কেমন আছো, এই ডায়লগটা হয়তো আমি আরও আন্তরিকভাবে যদি বলতে পারি, হ্যাঁ গো তুমি কেমন আছো, এই জিনিসটা হবে। আর ওই অভিনয়ের শেখার ব্যাপারে একটা কথা আমি বলতে ভুলে গেছি। বাড়িতে বড় আয়না অনেকেরই থাকে, ওই আয়নার সামনে দাঁড়িয়ে যদি কোনো একটা স্ক্রিপ্ট দেখে বা কোনো একটা নাটকের বই দেখে বলা যায়, প্র্যাকটিস করা যায়, তাহলে কিন্তু অভিব্যক্তিটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়। গিরিশচন্দ্র ঘোষের ছেলে অর্ধেন্দু শেখর, উনি কিন্তু লেখাপড়া জানতেন না। উনি করতেন কি, বাবার অভিনয়টা দেখে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, বলে 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 উনি আজকে এত বড় অভিনেতা হয়ে গেছেন। এটা কিন্তু আমি নিজেও দেখেছি, খুব কাজে দেয়। কারণ অভিব্যক্তিটা পুরো আসে, এবং আয়নায় আমি নিজের অভিব্যক্তিটা দেখতে পাচ্ছি, যে একটা দুঃখের সংলাপ যখন বলছি, মা তুমি এরকম করো না, তুমি এরকম করো না, এই যে আমার মুখটা কুঁচকে গেল, এটা আমি আয়নাতে দেখলাম। এটা তো আমার অনেকটা হেল্প করলো অভিনয়ের ক্ষেত্রে। বা একটা কোনো হাসির ব্যাপার, এরম করো না, করতে নেই গো, এরম করতে নেই, এই যে ব্যাপারটা, বা একটু মুচকি হাসার ব্যাপার আছে, এইটা যদি আমরা আয়নার সামনে দাঁড়িয়ে করি, এর কিন্তু একটা বিরাট এফেক্ট আছে। আমার মনে হয় আয়নার সামনে তো নিশ্চয়ই করা যায়, কিন্তু আজকের ডেটে সবার হাতে মোবাইল রয়েছে, তো সেখানে যদি কেউ সেলফি ক্যামেরা অন করে একটা নিজের ভিডিও করে নেয়, করে যদি সেটাকে প্লে করে, তাহলে একটা দারুণ জিনিস হতে পারে। এটা তো হতেই পারে, হ্যাঁ, কিন্তু মোবাইলে আপনি ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন না আপনার ইয়েটা, অভিব্যক্তিটা। আপনি মোবাইল অন করলেন, করে পুরো শ্যুটটা করলেন, আফটার দ্যাট আপনি এটা দেখতে পেলেন। কিন্তু আমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে করি,
একদম ডাইরেক্ট ব্যাপারটা হলো আমি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমি ঠিক আচ্ছা, করছি না ভুল আচ্ছা, করছি। আচ্ছা, এটা আমার মনে হয়, অন্য কারোর হয় কিনা আমি ঠিক বলতে নিশ্চয়ই পারছি না। নিশ্চয়ই নিশ্চয়ই। বাহ, এই যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে এবং কিভাবে এই প্রফেশনে আসতে গেলে কোন স্টেপ বাই স্টেপ এগোতে হবে সেইটা তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এইবার আমি যা যা আপনি বললেন সেগুলো আমি প্র্যাকটিস করলাম। করার পরে যদি আপনার মনে হয় যে উৎসবদা প্র্যাকটিস তো হয়ে গেল, এইবার আমি কি করব, কাজ পাওয়ার জন্য কি করা যেতে পারে, তো সেটার জন্যে একটা হেল্পের ব্যবস্থা আছে। ভিডিও ডেসক্রিপশানে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে। সেই ইমেল আইডিতে তোমাদের দুটো ছবি, যদি তুমি ইন্টারেস্টেড হও, দুটো ছবি দিয়ে মেল করবে তোমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে, এবং সেইখানে আমরা সাহায্য করার চেষ্টা করতে পারি তোমাদের কাজ দেওয়ার বা পাইয়ে দেওয়ার, নট দেওয়ার, কাজ পাইয়ে দেওয়ার আমরা চেষ্টা করতে পারি। তো এইটা একটা আমাদের তরফ থেকে হেল্প থাকবে। বাট তার আগে নিশ্চয়ই শ্যামলদা যা যা জিনিসগুলো বললো সেইগুলো কিন্তু অ্যাটলিস্ট 5-6 মাস তোমাদেরকে ফলো করতে হবে একদম ডিসিপ্লিন ওয়েতে, তারপরেই কিন্তু বলবো মেল করার জন্যে। দর্শক বন্ধুরা, আমাদের এই ইন্টারভিউ এখানেই শেষ করছি। শ্যামলদার সাথে কথা বলে সত্যিই সমৃদ্ধ হলাম আর অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। শ্যামলদাকে ধন্যবাদ নমস্কার। এই আমাদের এই ইন্টারভিউতে আসার জন্যে সময় বার করে, এবং এই রকম ইম্পর্টেন্ট ইনফরমেশন টিপস আমাদের জন্যে এবং যারা নতুন অ্যাক্টর রয়েছে তাদের জন্যে শেয়ার করার জন্যে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, আরও বড় বড় কাজ করুন। কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জির সাথে কাজ হোক, আমরা দেখি সেগুলো, এবং আশা রাখি খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ। আমার তরফ থেকে আপনাদের একটাই কথা বলার, যে আমার মতন একজন ক্ষুদ্র শিল্পীকে এস আইডিয়া যে ইন্টারভিউ নিলেন, তার জন্য আমি এস আইডিয়ার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদ জানাই। আর আমার দর্শকদের বলি, আপনারা এই চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন, তাতে আপনাদেরই ভালো হবে। নমস্কার।